আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি প্রশ্ন থাকে। 2012 সাল থেকে বার কাউন্সিল এমসিকিউ শুরু হয়েছে এবং 2025 সাল পর্যন্ত মোট 8টি পরীক্ষা হয়েছে। এই 8টি পরীক্ষাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টি ধারার মধ্যে মাত্র 23টি ধারা থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ এই 23টি ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি সেই 23টি ধারা আলোচনা করব। অর্থাৎ আপনারা এই ক্লাসের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 মার্কস পাওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটা সম্পন্ন করতে পারবেন। প্রথমে আমরা দেখব ধারা 5। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় বলা হয়েছে যে স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকার 5টি উপায়ে দেওয়া যাবে। উপায়গুলো কি কি? প্রথমত বলেছে যে দখলের অধিকারী ব্যক্তিকে দখল অর্পণের মাধ্যমে, অর্থাৎ সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি ডেলিভারি অফ পজেশন। এরপরে বলেছে কোনো কাজ করতে বাধ্য সেই ব্যক্তিকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, যা সহজে আমরা বলতে পারি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এরপরে কোনো কাজ না করতে যে ব্যক্তি বাধ্য সেই ব্যক্তিকে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে, অর্থাৎ নিষেধাজ্ঞা বা ইনজাংশন। এরপরে বলা হয়েছে যে কোনো ব্যক্তির অধিকার ঘোষণার মাধ্যমে, অর্থাৎ ডিক্লারেটরি স্যুট। আর সর্বশেষ বলা হয়েছে রিসিভার নিয়োগের মাধ্যমে। এই 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে। আমি আবারও বলছি, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের উপায় বলা আছে, এখানে পদ্ধতি বলা আছে। কয়টি প্রতিকার সেটা কিন্তু এখানে বলা হয়নি। এটা অনেকেই ভুল করে থাকেন যে প্রতিকার এবং প্রতিকার প্রদানের পদ্ধতি বা উপায়ে গুলিয়ে ফেলেন। 6 ধারায় বলা হয়েছে যে 5 গ বা নিষেধাজ্ঞা বা ইনজাংশনকে বলা হবে হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার। অর্থাৎ নিরোধমূলক প্রতিকারের বিষয় বলা আছে 6 ধারায়, কিন্তু রেফারেন্সটা হচ্ছে 5 গ। অর্থাৎ 5 ধারায় যে 5টি প্রতিকারের 5টি উপায়ের বিষয় বলা হলো সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের, সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ আর বাকি 4টা হচ্ছে আদেশমূলক প্রতিকার। আর 7 ধারায় বলা হয়েছে যে পেনাল ল বা দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে না। যদি আরও সহজে বলি তাহলে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার এটা দেওয়ানি মামলার বিষয় এবং দেওয়ানি মামলাতেই এই প্রতিকার দেওয়া যাবে। কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার কোনো বিধান নেই। এরপর আমরা আলোচনা করব 8 ধারা। খুবই গুরুত্বপূর্ণ। 8 এবং 42 একসাথে মিলিয়ে পড়তে হয়, তো আমরা প্রথমে 8 ধারা পড়ব। 8 ধারায় বলা হয়েছে দখলের অধিকারী ব্যক্তিকে দখল অর্পণ করা হবে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে। এখানে বিস্তারিত আর কোনো কিছু বলা হয়নি, কিন্তু এই 8 ধারার সাথে আমরা যখন 42 ধারা মিলিয়ে পড়ি, অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমার বিষয়টি পড়ি, তখন আমরা দেখতে পাই যে আসলে 8 এবং 42 ধারায় কেন মামলা দায়ের করা হয় বা এই ধারাতেই কেন এত বেশি মামলা হয়। আপনি যখন কোনো সম্পত্তির মালিক থাকেন, অর্থাৎ আপনার মালিকানা আছে, সত্ত্ব আছে, টাইটল আছে, তখন সেই সম্পত্তি যদি কোনো ব্যক্তি জোরপূর্বক দখল করে নেয়, তখন আপনি সেই সম্পত্তির মালিক ঘোষণা করার জন্য এবং সেই দখল অর্পণের জন্য 8 এবং 42 ধারায় মামলা দায়ের করতে পারেন। এখন 8 ধারায় শুধু বলা হলো যে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে প্রতিকার দেওয়া হবে, অর্থাৎ 8 ধারার মামলা পরিচালিত হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে। এরপর আমরা আলোচনা করব 9 ধারা, যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যিনি কোনো সম্পত্তির দখলে আছেন তাকে যদি বেআইনিভাবে বা তার ইচ্ছার বিরুদ্ধে যদি কি করা হয়, ডিসপজেসড বা বেদখল করা হয়, সেই ব্যক্তি দখল পুনরুদ্ধার করতে পারবে। এক্ষেত্রে শর্ত হচ্ছে যে সেই ব্যক্তিকে দেখাতে হবে যে তিনি দখলে ছিলেন এবং তাকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে। তবে 9 ধারায় সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায় না। অর্থাৎ আপনি যদি কোনো খাস জমি দখল করে থাকেন, সরকার যদি সেই খাস জমি থেকে আপনাকে উচ্ছেদ করে, আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না। আবার 9 ধারাতে বলেছে যে যদি কোনো ব্যক্তি আপনার 8 ধারায় মামলা দায়ের করতে চায়, সেক্ষেত্রে 9 ধারা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমি বিষয়টি বুঝিয়ে বলবো। তার আগে আমরা আরও একটি বিষয় দেখি 9 ধারা, সেটা হচ্ছে যে 9 ধারায় যদি কোনো আপনার আদেশ বা ডিক্রি হয়,
সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল বা রিভিউ কোনোটি দায়ের করতে পারবেন না, আপনি রিভিশন দায়ের করতে পারবেন। এখন আমরা 8 এবং 9 ধারার পার্থক্য এবং এই দুটো ধারার তুলনামূলক আলোচনা দেখব। প্রথমে আমরা আসি 8 ধারায়। 8 ধারায় আপনি কখন মামলা দায়ের করবেন? যখন আপনি কোনো সম্পত্তির মালিক অর্থাৎ আপনার টাইটেল আছে, তখন আপনি 8 ধারায় মামলা দায়ের করবেন। 8 ধারায় আপনি সবার বিরুদ্ধে মামলা করতে পারবেন, এমনকি সরকারের বিরুদ্ধেও মামলা দায়ের করতে পারবেন। কিন্তু 9 ধারায় কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না। আবার 8 ধারায় যদি কোনো আদেশ বা ডিক্রি হয়, সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপনি আপিল রিভিউ এগুলো দায়ের করতে পারবেন। কিন্তু 9 ধারার মামলায় কিন্তু আপনি আপিল বা রিভিউ দায়ের করতে পারবেন না। 8 ধারার মামলার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার টাইটেল আছে বা সত্ত্ব আছে। আর 9 ধারার মামলা আপনাকে প্রমাণ করতে হবে যে দখলে ছিলেন আপনি এবং আপনাকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে। যদি কোনো ব্যক্তি 9 ধারায় মোকদ্দমা দায়ের করে মামলায় হেরে যায়, অর্থাৎ সে তার বিপক্ষে রায় যায়, সেই ব্যক্তি চাইলে আবার কি করতে পারবে? 8 ধারায় মামলা দায়ের করতে পারবে, যদি সেই ব্যক্তির মালিকানা থাকে, টাইটেল থাকে। এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে 9 ধারা এবং 8 ধারার মামলার বিষয়বস্তু আলাদা। এই কারণে 9 ধারার মামলা দায়ের করলে পরবর্তীতে যদি 8 ধারায় মামলা দায়ের করা হয়, রেজ জুডিকাটা দ্বারা বারিত হবে না। দুটো মামলার বিষয়বস্তু আলাদা হওয়ার জন্য দুটো ধারাতেই মামলা চলতে পারে। এখন কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয়েও সে 8 ধারায় মামলা দায়ের না করে, 9 ধারায় মামলা দায়ের করে, সে চাইলে আবার 8 ধারাতেও মামলা দায়ের করতে পারবে। এমনকি 9 ধারার মামলায় হেরে গিয়েও সে 8 ধারায় মামলা দায়ের করতে পারবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 9 ধারার মোকদ্দমায় সম্পত্তির কে মালিক এটা বিবেচ্য বিষয় নয়, কে দখলে ছিল এবং তাকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে কিনা এই বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্থাৎ 9 ধারার মোকদ্দমায় যদি আপনি দায়ের করে আপনি যদি দাবি করেন যে আপনি এই সম্পত্তির মালিক, আপনাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু আদালত যদি দেখে যে আপনি যদিও সম্পত্তির মালিক কিন্তু আপনি সম্পত্তির দখলে ছিলেন না, তাহলে আপনি মামলা হেরে যাবেন। কারণ 9 ধারায় মালিকানা কোনো প্রাসঙ্গিক বিষয় না। 9 ধারায় প্রাসঙ্গিক বিষয় দখল ও বেদখল। 8 ধারার মামলায় কোর্ট ফি দিতে হয় অ্যাড ভ্যালোরেম, অ্যাকর্ডিং টু ভ্যালু, অর্থাৎ সম্পত্তির মূল্য অনুসারে। আর 9 ধারায় কোর্ট ফি দিতে হয় হাফ অফ অ্যাড ভ্যালোরেম, অর্থাৎ সম্পত্তির মূল্য অনুসারে যে কোর্ট ফি আসবে তার অর্ধেক। আর 8 ধারার মামলা দায়ের করতে হয় তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুসারে 12 বছরের মধ্যে। আর 9 ধারার মামলা দায়ের করতে হয় তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুসারে 6 মাসের মধ্যে। তাহলে 8 এবং 9 ধারার মামলার যে বৈশিষ্ট্যগত পার্থক্য, সেই বিষয়টি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। এরপর আমরা 11 ধারা দেখব। 2025 সালেও কিন্তু 11 ধারা থেকে প্রশ্ন এসেছে যে তাৎক্ষণিক দখলের অধিকারী বা আশু দখলের অধিকারী ব্যক্তিকে দখল ফিরিয়ে দেওয়া হবে আপনার হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। কোন ধারায় বলা আছে? 11 ধারায় বলা আছে। এরপর আমরা আলোচনা করব 12 ধারা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে 4টা ক্ষেত্রে। কি কি সেটা? বলছে যে প্রথমত ট্রাস্ট সংক্রান্ত চুক্তি হলে, আমরা জানি যে সম্পত্তি ট্রাস্ট করা যায়। এখন যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ট্রাস্ট করে যায় কোনো বেনিফিশিয়ারির জন্য, এক্ষেত্রে ট্রাস্টের দায়িত্ব হচ্ছে সম্পত্তির দেখাশোনা করা এবং সেখান থেকে যে বেনিফিটটা আসবে সেটা বেনিফিশিয়ারিকে প্রদান করা। কিন্তু সেই ব্যক্তি যদি ট্রাস্টের এই যে চুক্তি সেটা লঙ্ঘন করে ওই সম্পত্তি বিক্রি করে বা বিক্রির চুক্তি করে, সেই চুক্তি আপনার যাতে সে এই চুক্তির যাতে কি করতে না পারে, যে তার যে আপনার ট্রাস্ট অনুযায়ী যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা যাতে সে পালন করে, তার জন্য তাকে বাধ্য করা যাবে। অর্থাৎ ট্রাস্টির দায়িত্ব সম্পত্তি দেখাশোনা করা এবং আপনার হচ্ছে বেনিফিশিয়ারির জন্য বেনিফিট প্রদান করা। এর বাইরে যদি সে কোনো চুক্তি করে বা সম্পত্তি বিক্রি করতে চায়, আমরা দেখব যে 21 ধারা অনুযায়ী সে সেটা পারবে না। তাহলে আমরা প্রথমত দেখলাম ট্রাস্টভুক্ত সম্পত্তির চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। দ্বিতীয়ত বলছে যে চুক্তিভুক্ত কাজ যদি না করা হয় তাহলে যে ক্ষতি হবে সেই ক্ষতির পরিমাণ নির্ধারণের কোনো মানদণ্ড নেই। তাহলে ক্ষতির পরিমাণ নির্ধারণের কোনো মানদণ্ড না থাকলে সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হয়। যেমন দুর্লভ একটি ছবি যার কোনো নির্দিষ্ট বাজার মূল্য নেই, দুর্লভ একটি ছবি প্রাচীনকালের, সেই ছবি বিক্রয়ের যদি চুক্তি করে আপনার সাথে, পরবর্তীতে যদি সে চুক্তি লঙ্ঘন করে ছবি দিতে না চায়, সেই ব্যক্তি যদি বলে যে আপনি ক্ষতিপূরণ নেন, আমি ছবিটি দিতে পারবো না, আপনি তাকে বাধ্য করতে পারবেন ওই ছবিটি আপনার কাছে বিক্রয় করার জন্য। কারণটা কি? কারণ হচ্ছে ওই ছবি না দিলে আপনার যে ক্ষতিটা হবে সেই ক্ষতির পরিমাণ নির্ধারণের কোনো মানদণ্ড নেই।
তৃতীয়তে বলছে যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যে ক্ষেত্রে পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাবে না, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া যাবে আর্থিক ক্ষতিপূরণ, কিন্তু সেটা দ্বারা কি হবে না, এডুকেট রিলিফ বা পর্যাপ্ত প্রতিকার হবে না। এই যে পর্যাপ্ত প্রতিকার না হওয়ার দরুন তখন কি করতে হবে, চুক্তিতে যা বলা আছে তাই করতে হবে। আর চতুর্থতে বলছে যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা না হলে আর্থিক ক্ষতিপূরণই পাওয়া যাবে না, অর্থাৎ যদি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করা হয় সেটা তো হলোই না, ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও কি হবে না, আপনার পাওয়া সম্ভব হবে না। এই চারটা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে আদালত। আর এই 12 ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির ক্ষেত্রে আদালত শ্যাল প্রিজিউম করবে যে এক্ষেত্রে অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যাবে না। আর অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে আদালত প্রিজাম্পশন করবে যে এক্ষেত্রে কি করা যেতে পারে, অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যেতে পারে। মূল বিষয় হচ্ছে যদি কেউ আপনার কাছে সম্পত্তি, আপনার কোন ধরনের সম্পত্তি, স্থাবর সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, বিল্ডিং, এগুলো যদি বিক্রয়ের কেউ চুক্তি করে তাহলে ওই চুক্তি অবশ্যই পালন করতে হবে, সেই চুক্তি অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যায় না। কিন্তু যদি আপনার কাছে কেউ কোনো বই, পোশাক, খাতা কলম, মোবাইল ইত্যাদি বিক্রয়ের চুক্তি করে সেই চুক্তি অনেক সময় কি হবে, অর্থ দ্বারা ক্ষতিপূরণযোগ্য হবে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আমরা 12 ধারা আলোচনা করলাম, এরপরে আমরা 21 ধারা আলোচনা করব। মাঝখানে অনেকগুলো ধারা আমরা কেন আলোচনা করলাম না, কারণ আমরা শুরুতে আমি বলেছি যে মোট 23টি ধারা থেকে বিগত সালের পরীক্ষাগুলোতে প্রশ্ন এসেছে, এই 23টি ধারায় আপনাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। 21 ধারাতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, অর্থাৎ 12 ধারার বিপরীত কথাটা হচ্ছে 21 ধারা। আমরা 12 ধারায় 4টি ক্ষেত্রে দেখেছি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, আর 21 ধারায় আমরা দেখব যে 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, অর্থাৎ 12 ধারার বিপরীত বা উল্টো। কি সেখানে বলা আছে, প্রথমত বলছে যে চুক্তি অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যায় সে চুক্তির কখনো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, অর্থাৎ চুক্তি লঙ্ঘন হলে আপনার যে ক্ষতি হবে সেটা অর্থ দ্বারা পূরণযোগ্য, তাহলে ওই চুক্তির আর সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। দ্বিতীয়ত বলছে যে চুক্তি অতি সূক্ষ্ম অথবা অসংখ্য বিবরণের সমষ্টি আছে অথবা ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। অতি সূক্ষ্ম বলতে কি বোঝানো হচ্ছে, যে আপনার ডেলিভারি টাইমটা, যেমন আমরা চুক্তির মধ্যে শর্ত দিয়ে দিই যে এত সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে, কিন্তু সেটা যদি এরকম হয় যে সুনির্দিষ্ট করে যে 5টা 1 মিনিট 30 সেকেন্ডে ডেলিভারি দিতে হবে, এটা কিন্তু সম্ভব না, মানে প্রায় অসম্ভব। এই জন্য এই ধরনের চুক্তির কখনো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। আবার অসংখ্য বিবরণ চুক্তির দেখা গেল যে অসংখ্য ধরনের শর্ত আছে, ক যদি খকে সম্পত্তি দান করে, খ যদি আবার সেই সম্পত্তি গকে অর্পণ করে, গ যদি সেটা 6 বছর তার নিজের কাছে রেখে ঘকে প্রদান করে দেয়, তাহলে ও এই সম্পত্তির মালিক হবে। এই যে এই ধরনের অসংখ্য বিবরণ সমষ্টি থাকবে যে চুক্তিতে, সেটাও সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। আর ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল বলতে বোঝানো হচ্ছে যে এমন ধরনের কাজ যে কাজগুলো সাধারণত বুদ্ধিভিত্তিক, যেমন একজন ক্রিকেটার তিনি চুক্তি করলেন যে তিনি 3 বছর কোনো একটা দলে খেলবেন, তিনি যদি পরবর্তীতে 6 মাস খেলার পর আর খেলতে না চান তাকে বাধ্য করা যাবে না। একজন সাহিত্যিক তিনি কবিতা বা উপন্যাস লেখার জন্য চুক্তি করলেন, কিন্তু কিছুদিন পর তিনি আর সেই সাহিত্য অর্থাৎ কবিতা বা উপন্যাস রচনা করতে চাইলেন না, তাকে বাধ্য করা যাবে না। এভাবে গায়ক, তারপর হচ্ছে নায়ক, এইরকম যারা আসছে যাদের কাজ হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, সেই ধরনের কাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। এরপরে বলছে যে যে চুক্তির শর্ত সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না, অর্থাৎ চুক্তির শর্তটা এরকম যে আসলে এটা নির্ধারণ করা যাচ্ছে না যে কোন শর্তটা পালন করতে হবে। এই বিষয়টি কেন বলছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখেন যে চুক্তির আসলে কোন অংশটা কার্য সম্পাদন করা হয়। চুক্তির মূলত শর্তগুলোকে কি করা হয়, কার্য সম্পাদন করা হয়। সেই শর্তই যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে তো সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। কিরকম, যেমন আমার অনেকগুলো ঘর আছে, আমি একটা ঘর আপনাকে ভাড়া দিব, বিভিন্ন ধরনের ঘর আছে, আমার গুদাম ঘর আছে, তারপর মানুষ বসবাস করার ঘর আছে, যন্ত্রপাতি রাখার ঘর আছে, বিভিন্ন ধরনের। এখন আপনার সাথে আমার চুক্তি হলে আমি একটি ঘর ভাড়া দিব। এখন সেই একটি ঘর আমার অনেকগুলো ঘরের মধ্যে কোন ঘর, কি ধরনের নেচার, তারপর কত দিনের জন্য, ভাড়া কত হবে, কবে থেকে ভাড়া দেবো, এই ধরনের কোনো কন্ডিশন সুস্পষ্ট করা নেই, তাহলে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। কারণ চুক্তির শর্তই তো কি নেই, সুনির্দিষ্ট নেই, তাহলে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন কিভাবে সম্ভব? তো সুতরাং এই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন হবে না।
আর চতুর্থত বলা আছে যে চুক্তির প্রকৃতি এমন যে এটা রিভোকেবল, অর্থাৎ চুক্তিটি বাতিলযোগ্য বা প্রত্যাহারযোগ্য, অর্থাৎ চুক্তির পক্ষ চাইলে যে কোনো সময় সেটা কি করতে পারে, চুক্তিটা বাতিল করে দিতে পারে। আর পঞ্চমত বলছে যে ট্রাস্টি যদি তার ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি করে সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। যেটা আমি 12 ধারা পড়ানোর সময় বলেছি, ট্রাস্টির দায়িত্ব হচ্ছে সম্পত্তির দেখাশোনা করা, সম্পত্তি বিক্রয় করার অধিকার তার নেই। এখন ট্রাস্টি যদি ওই সম্পত্তি বিক্রয় করার চুক্তি করে সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। তারপর ষষ্ঠত বলছে যে কোম্পানির উদ্যোক্তা প্রমোটর যদি কি করেন যে তাকে যে উদ্দেশ্যে বা তাকে যে চুক্তি করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে তার ক্ষমতা বহির্ভূত সে কোনো চুক্তি করে, যেমন সার কারখানা প্রতিষ্ঠার জন্য জমি কেনার জন্য তাকে দেওয়া হলো, তিনি কি করলেন সেখানে সার কারখানার জন্য না উল্লেখ করে তিনি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করবেন এটা উল্লেখ করে জমি কেনার চুক্তি করলেন, এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনযোগ্য হবে না। এরপরে সপ্তমত বলছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হলে কাজ শুরু করার তারিখ থেকে ক্রমাগতভাবে 3 বছর কাজ করে যেতে হবে, অর্থাৎ এক টানা 3 বছর ধরে কাজ করতে হবে, এই ধরনের চুক্তিরও সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। আর সর্বশেষ বলছে যে যে চুক্তির বিষয়বস্তু আপনার হচ্ছে বেশিরভাগ অংশই কি হয়েছে চুক্তি করার পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে, যদিও দুই পক্ষ জানে যে চুক্তির বিষয়বস্তু আছে কিন্তু কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে, সেক্ষেত্রে ওই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। যেমন ক এবং ক্ষয়ের মধ্যে বিকেল 5টার সময় একটা চুক্তি হলো, এখন বিকেল 5টার আগেই যে চুক্তির বিষয়বস্তু সেটা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা এবং পৌঁছেছে বলেই তারা জানে, কিন্তু আসলে সেটা পৌঁছায়নি, জাহাজটি ডুবে গিয়েছে, দুই পক্ষের কোনো পক্ষই জানে না, এক্ষেত্রে তারা যে চুক্তিটা করলো সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন হবে না। আর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সাথে প্রাসঙ্গিক ধারা হচ্ছে 21 এ। 2004 সালে 21 এ ধারা যুক্ত করে বলা হয়েছে যে যদি কোনো চুক্তি আপনার হচ্ছে সম্পত্তি বিক্রয়ের চুক্তি, স্থাবর সম্পত্তি, যে জমি দালান কোঠা এগুলো বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে যদি এরকম হয় যে সেটা যদি লিখিত না হয় এবং রেজিস্ট্রিকৃত না হয় সেক্ষেত্রে সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। এবং এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে চাইলে মামলা দায়েরের সময় চুক্তির অবশিষ্ট অংশের টাকা জমা দিতে হবে। যেমন আমরা দেখি যে বায়নানামা হয়, একটা জমি 10 লাখ টাকা মূল্য, 5 লাখ টাকা প্রদান করে এবং বাকি টাকা জমি রেজিস্ট্রির সময় প্রদান করবে বলে ঘোষণা করা হয় এবং সেটা কি করা হয় এই চুক্তিটি একটা লিখিত রূপ দেওয়া হয় এবং সেটা রেজিস্ট্রি করা হয় এবং একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয়। তো এইভাবে যখন আপনি এই বায়নানামাটা রেজিস্ট্রি করবেন তখন ওই ব্যক্তি যদি জমি রেজিস্ট্রি করে দিতে না চায় তখন আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইতে পারবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থাৎ 1 বছর সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং বাকি যে 5 লক্ষ টাকা অর্থাৎ অবশিষ্ট অংশ, চুক্তির মূল্যের যে অবশিষ্ট অংশ সেটা আদালতে জমা দিয়ে আপনাকে মামলা দায়ের করতে হবে। আর 22 ধারা বলছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান এটা আদালতের বিবেচনাধীন ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। তবে এই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে আদালত স্বেচ্ছাচারী হবে না। কেন হবে না? কারণ আদালত বিচার বিভাগের নীতি অনুসরণ করবে এবং উচ্চ আদালত কর্তৃক তার এই আদেশ সংশোধনযোগ্য হবে। তো সুতরাং আদালত স্বাধীন থাকবে কিন্তু স্বেচ্ছাচারী হবে না। তবে এখানে কিছু বেসিক গাইডলাইন দেওয়া আছে যে কোন ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন, কোন ক্ষেত্রে দিবেন না। দুটো ক্ষেত্রে, যেমন দুটো ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দেওয়ার জন্য ডিরেকশন দেওয়া আছে। প্রথমত বলেছে যে চুক্তিটা যদি এরকম পর্যায়ে হয় যে ক্ষেত্রে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করেছে, আনফেয়ার অ্যাডভান্টেজ লাভ করেছে, যদিও বাদীর পক্ষ থেকে কোনো প্রতারণা ছিল না, তারপরেও কি হবে না, সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন হবে না। অর্থাৎ যে পক্ষ চুক্তিতে একটা অন্যায় সুবিধা পেয়েছে সেই পক্ষ যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চায় তো আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। আর আরেকটা বলছে যে যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া হয় তাহলে আপনার হচ্ছে বিবাদীর জন্য সেটা হয়ে যাবে অনেক হার্ডশিপ, কঠোর, যা বিবাদী আগে বুঝতে পারে নাই। পক্ষান্তরে বাদীর যদি না দেওয়া হয় তাহলে বাদীর জন্য তা তেমন কঠোর হবে না বা বাদী কোনো ক্লেশে জড়িয়ে পড়বে না। মূল বিষয়টা হলো এখানে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিলে যার বিরুদ্ধে দিবে তার জন্য এটা অনেক সমস্যার হয়ে যাবে যেটা সে আগে বুঝতে পারেনি, আর যদি না দেয় তাহলে যিনি চেয়েছেন তার তেমন কোনো অসুবিধা হবে না। ফর এক্সাম্পল, একজন ব্যক্তির যেমন কয়ের সাথে ক্ষয়ের চুক্তি হলো, খ তার বাড়িটি কয়ের নিকট বিক্রি করবে। এরপর দেখা গেল যে ক যখন
এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলো, তখন খ মারা গিয়েছে, খয়ের সন্তানদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। এখন খয়ের সন্তানরা বলছে যে আমার পিতা যে এভাবে মারা যাবে হঠাৎ করে, এটা আমরা বুঝতে পারিনি, আর এই বাড়িটি যদি আমরা এখন বিক্রি করে দিই, অর্থাৎ আমাকে দিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে একদম পথে বসতে হবে। পক্ষান্তরে ক যিনি মামলা দায়ের করেছেন তার ইতিমধ্যে একটি বাড়ি আছে, তো এই বাড়িটি যদি তিনি ক্রয় করতে নাও পারেন তার তেমন কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আদালত, যদিও এই চুক্তিটি কি হয়েছে, লিখিত হয়েছে, রেজিস্ট্রিকৃত হয়েছে, তারপরেও আদালত এক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। কেন দিবে না? কারণ এক্ষেত্রে বিবাদীর জন্য এটা অনেক বেশি কঠোর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, যা সে আগে বুঝতে পারে নাই। আর কখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে? যখন বাদী তার চুক্তি অনুযায়ী তার অংশের কাজ প্রায় সম্পন্ন করে ফেলবে, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। এরপর আমরা আলোচনা করব 29 ধারা। 29 ধারায় বলা হয়েছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা যদি খারিজ হয়ে যায়, তাহলে ক্ষতিপূরণের জন্য আর মামলা দায়ের করতে পারবে না। এখানে একটা বাধা দেওয়া হয়েছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে যে ক্ষতিপূরণ পাওয়ার যে অধিকার, সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকারের জন্য মামলা দায়ের করতে পারবে না। এটা একটা মামলা দায়েরে বাধার বিষয় বলা আছে। তাহলে আমরা আলোচনা করলাম 29 ধারা পর্যন্ত। আমরা বাকি ধারাগুলো আলোচনা করব, তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন আছে। আগামী 5 সেপ্টেম্বর থেকে আমরা আপনাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছি, অর্থাৎ যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা অনলাইন কোর্স চালু করেছি। ক্লাস শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। ক্লাসগুলো হবে রাত 9টার সময়, নির্দিষ্ট শিডিউল মেনটেন করে ক্লাসগুলো হবে 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সবগুলো ক্লাস হবে হচ্ছে জুম মিটিংয়ের মাধ্যমে। আর এই জুম মিটিংয়ের মাধ্যমে যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি যদি কোনো কারণে মূল ক্লাসে অংশগ্রহণ করতে নাও পারেন, আপনি পরবর্তীতে রেকর্ড শুনতে পারবেন। আর কোর্স ফি হচ্ছে মাত্র 5100 টাকা। অর্থাৎ আপনি ভর্তি হতে চাইলে আমাদের ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে 5100 টাকা পাঠিয়ে আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন। আর আপনি যদি এই কোর্সে ভর্তি হন তাহলে আপনি পাচ্ছেন 2টো ম্যাটেরিয়ালস ফ্রি, অর্থাৎ 2200 টাকা মূল্যের ম্যাটেরিয়ালস আপনাকে ফ্রিতে দেওয়া হবে যদি আপনি এই কোর্সে ভর্তি হন। কি কি? আমাদের যে লেকচার শিটগুলো আছে, অর্থাৎ বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত প্রত্যেক সাবজেক্টের যে আলাদা আলাদা লেকচার শিট বা হ্যান্ড নোট, সেটা আপনার ফ্রি পাবেন। পাশাপাশি 5000 প্রশ্ন সম্বলিত 50 সেট প্রশ্ন, যার 20 সেট হচ্ছে সাবজেক্ট টেস্ট আর 30 সেট হচ্ছে মডেল টেস্ট, সেই স্পেশাল মডেল টেস্ট এবং ওএমআর শিট আপনি ফ্রি পাবেন। বাসায় বসে বসে আপনি সাবজেক্ট টেস্ট এবং মডেল টেস্টগুলো দিতে পারবেন। খেয়াল করবেন, 20টি সাবজেক্ট টেস্ট, অর্থাৎ প্রায় 2000 প্রশ্ন হচ্ছে বিভিন্ন সাবজেক্টের, যেমন ফৌজদারি কার্যবিধির 400, দেওয়ানি কার্যবিধির 400, তারপর দণ্ডবিধি 400, এরকম করে বড় বড় সাবজেক্টগুলোতে বেশি এবং ছোট সাবজেক্টগুলোতে একটু কম প্রশ্ন দিয়ে মোট 2000 প্রশ্ন, অর্থাৎ 20টি সাবজেক্ট টেস্ট আছে। সাবজেক্ট টেস্টগুলো সম্পন্ন করে এরপর আপনি মডেল টেস্ট, অর্থাৎ সবগুলো সাবজেক্টের একসাথে প্রশ্ন, এরকম 30 সেট প্রশ্ন, অর্থাৎ 3000 প্রশ্ন আপনি মডেল টেস্ট আকারে দিতে পারবেন। আর যখন আপনি আমাদের ক্লাসগুলো করবেন, পাশাপাশি আমাদের লেকচার শিটগুলো দেখবেন এবং এই 50 সেট পরীক্ষা, অর্থাৎ 50 সেট প্রশ্নে আপনি পরীক্ষা দিবেন, আশা করি আপনার প্রস্তুতি তখন খুব যথাযথভাবেই ভালোভাবেই সম্পন্ন হবে। তো যদি যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। এরপর আমরা আলোচনা করব 31 ধারা, যেখানে দলিল সংশোধনের বিষয়ে বলা আছে। একটা দলিল সংশোধন করা যেতে পারে কখন? যদি এরকম হয় যে দলিলটি তৈরি করা হয়েছে প্রতারণামূলকভাবে অথবা দুই পক্ষের ভুলের মাধ্যমে, যার ফলাফল কি হয়েছে যে তাদের দলিলের যে পক্ষ, তাদের যে ইন্টেনশন, তাদের যে ইচ্ছা, সেটা দলিলে প্রকাশ পায়নি। সেক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ আদালতের কাছে আবেদন করে দলিলটি সংশোধন করাতে পারে। দলিল সংশোধনের ক্ষমতা হচ্ছে আদালতের। পক্ষরা মামলা দায়ের করতে পারে, কিন্তু সংশোধন হবে কি হবে না এই সিদ্ধান্ত নেবে হচ্ছে আদালত। আর দলিল সংশোধনের ক্ষেত্র আমরা দেখলাম কয়টা? 2টা। একটা হচ্ছে যদি প্রতারণা করা হয়, আর আরেকটা হচ্ছে দুই পক্ষের ভুল। এখানে পারস্পরিক ভুল, মিউচুয়াল মিস্টেক অফ দ্য পার্টিস, এই বাক্যটি ব্যবহার করা হয়েছে। সুতরাং এক পক্ষ যদি ভুল করে তাহলে কিন্তু দলিল সংশোধন হবে না। আর দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে হবে হচ্ছে 3 বছরের মধ্যে। মোকদ্দমা দায়ের করতে পারবে দলিলের কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। আর 32 ধারা, যেটা 2025 সালেও প্রশ্ন এসেছে, যে এই যে দলিলের যে পক্ষ তাদের ইচ্ছা সম্পর্কে আদালত অনুমান করতে পারবে। কি অনুমান করবে? যে আদালত দেখবে, বিবেচনা করবে যে দুই পক্ষ যে দলিলটা সংশোধন চাচ্ছে বা কোনো একটা পক্ষ যে দলিল সংশোধন চাচ্ছে, কেন চাচ্ছে, তার উদ্দেশ্য কি, অর্থাৎ দলিলের পক্ষদ্বয়ের উদ্দেশ্যটা আদালত বিবেচনায় নেবে। এরপর আমরা আলোচনা করব 35 ধারা, যেখানে বলা আছে রেসিশন অফ কন্ট্রাক্ট অথবা চুক্তিরদ।
এই চুক্তি রদ করা যাবে কোন কোন ক্ষেত্রে সেই বিষয়টা আমরা দেখব। প্রথমে বলছে যে যদি কোনো একটা চুক্তি এরকম হয় ভয়েডেবল অর টার্মিনেবল বাই দ্য প্লেন্টিফ, অর্থাৎ চুক্তিটি যদি বাতিলযোগ্য হয় অথবা বাদী কর্তৃক সমাপনযোগ্য হয়, যে বাদী চাইলে শেষ করে দিতে পারে, এইরকম চুক্তি হয় তাহলে সেই চুক্তি রদ করা যাবে। আর একটা বলছে চুক্তিটি যদি আনলফুল হয়, অবৈধ হয় এবং বাদীর চেয়ে বিবাদীর দোষ যদি বেশি হয় তাহলে চুক্তিটি রদ করা যাবে। আর সর্বশেষ যে ক্ষেত্র বলেছে সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার পর যে পক্ষ ডিক্রি পেল সেই পক্ষ আপনার ডিক্রি অনুযায়ী কার্যক্রম যদি পরিচালনা না করে তাহলে সেই চুক্তিটি রদ করা যেতে পারে। কীরকম আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ক এবং ক্ষয়ের মধ্যে একটি চুক্তি হলো ক জমি বিক্রি করবে, খ জমি কিনবে। ক পরবর্তীতে জমিটি রেজিস্ট্রি করে দিতে চাচ্ছে না, এমতো অবস্থায় খ কয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলো। আদালত সিদ্ধান্ত দিল যে ক যেন জমিটি রেজিস্ট্রি করে দেয়, চুক্তির অবশিষ্ট মূল্য নিয়ে জমিটি যেন সে রেজিস্ট্রি করে দেয়। এই ডিক্রি পাওয়ার পর খ এখন আবার কি করছে না, যে বাকি টাকা দিয়ে জমিটি রেজিস্ট্রি করে নিচ্ছে না। এখন ক পড়েছে বিপদে। একে তো আদালতের একটি অর্ডার আছে, আবার দ্বিতীয়ত সে খকে জমিটি সে দিতেও পারছে না, কারণ খ এখন জমি নিচ্ছে না। তাহলে কত জমিটি বিক্রি করা প্রয়োজন তার, তখন সে কি করবে? তখন সেই চুক্তিটি রদ করার জন্য মামলা দায়ের করবে। যে ক যেহেতু একটা ডিক্রি লাভ করা সত্ত্বেও সে কি করছে না, সে ডিক্রিটা কার্যকর করছে না, সে জমিটি রেজিস্ট্রি করে নিচ্ছে না, তাহলে আমার এই চুক্তিটি রদ করে দেওয়া হোক। তাহলে 35 ধারাতে চুক্তি রদ করার ক্ষেত্রগুলো আমি আলোচনা করলাম। এই চুক্তি রদ করা যাবে হচ্ছে, মামলা দায়ের করা যাবে 1 বছরের মধ্যে, অর্থাৎ চুক্তি রদের মোকদ্দমার সময়সীমা হচ্ছে 1 বছর। এরপর আমরা আলোচনা করব হচ্ছে 39 ধারা, যেখানে দলিল বাতিলের বিষয়ে বলা আছে, ক্যান্সেলেশন অফ ডিড। যদি কোনো একটা দলিল যদি ভয়েড অর ভয়েডেবল হয় অথবা কোনো ব্যক্তির যৌক্তিক আশঙ্কা আছে যে ওই দলিলটি যদি বাতিল করা না হয় তাহলে তার গুরুতর ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে সেই ব্যক্তি দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে দলিলের যারা পক্ষ তারাও দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে, আবার দলিলের পক্ষ না হয়েও কিন্তু দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে। শুধু তাকে দেখাতে হবে যে কোন একটা দলিল যদি কার্যকর থাকে তাহলে তার গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আর এই দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কত? 3 বছর। এক্ষেত্রে দলিল বাতিলের মামলা দায়ের করতে হলে কোর্ট ফি দিতে হবে অ্যাড ভলোরেম। আর চুক্তির যদি পক্ষ হয় তাকে অবশ্যই 39 ধারায় মামলা দায়ের করতে হবে। আর চুক্তির যদি সে পক্ষ না হয় তাহলে কোনো একটা দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণাও চাইতে পারবে সে, অর্থাৎ সে তখন 39 ধারায় মামলা দায়ের না করে 42 ধারাতেও মামলা দায়ের করতে পারবে। এরপর আমরা আলোচনা করব 42 ধারা। 42 ধারা বলা আছে ঘোষণামূলক মোকদ্দমার কথা। ঘোষণামূলক মোকদ্দমার বিষয়ে বলা আছে যে কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির অধিকার বিষয়ে কি করতে পারে, সে কোনো ঘোষণা চাইতে পারে। কখন চাইতে পারবে? অন্য কেউ যদি যখন তার এই অধিকারটা কি করবে, আপনার হরণ করবে বা হরণ করার জন্য চেষ্টা করবে। যেমন আপনি কোনো একটা সম্পত্তির মালিক, আপনার মালিকানা যদি কেউ অস্বীকার করে তখন আপনি ঘোষণা চাইতে পারবেন যে আপনি এই সম্পত্তির মালিক। আবার আপনার যে একটা লিগ্যাল ক্যারেক্টার আছে সেই লিগ্যাল ক্যারেক্টার যদি কেউ অস্বীকার করে, যেমন আপনি অমুক ব্যক্তির পুত্র, এখন অমুক ব্যক্তি অস্বীকার করছে যে আপনি তার পুত্র, তখন আপনি মামলা দায়ের করতে পারবেন, ঘোষণা চাইতে পারবেন যে আমি অমুক ব্যক্তির পুত্র, এটা আদালত ঘোষণা করেন। আর এই ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর, কারণ তামাদি আইনের 120 অনুচ্ছেদে ঘোষণামূলক মামলার জন্য কোনো সুনির্দিষ্ট কি করা হয়নি, তামাদি মেয়াদ উল্লেখ করা হয়নি। তাহলে যে মামলার জন্য সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ উল্লেখ থাকে না সে মামলা দায়ের করতে হয় 6 বছরের মধ্যে। আর কোর্ট ফি দিতে হবে ফিক্সড 300 টাকা, প্রতিটা ঘোষণার জন্য 300 টাকা করে কোর্ট ফি দিতে হবে। 42 ধারার এই ঘোষণা ক্ষেত্রে শর্ত আছে, সেটা কি? যদি ওই ব্যক্তির আরো ফার্দার কোনো রিলিফ থাকে, আনুষঙ্গিক কোনো প্রতিকার থাকে, সেটাও চাইতে হবে। যদি সেটা সে না চায় তাহলে আদালত কোনো ঘোষণাই দিবে না। যেমন আপনাকে 1 খণ্ড জমি থেকে বেদখল করা হলো এবং আপনার মালিকানা অস্বীকার করলো, অর্থাৎ যিনি দখল করলেন তিনি দাবি করলেন যে ওই সম্পত্তির মালিক তিনি। এখন আপনি যদি শুধু এটা ঘোষণা চান যে আপনি ওই সম্পত্তির মালিক, তাহলে আদালত কোনো ঘোষণাই দিবে না। কেন? কারণ এই ক্ষেত্রে আপনাকে দখলও চাইতে হবে। আপনি যদি দখল না চান তাহলে তো আপনি পূর্ণাঙ্গ প্রতিকারটা পেলেন না। তো এই ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ প্রতিকার পাওয়ার জন্য যতগুলো প্রতিকার পাওয়ার অধিকারী আপনার সবগুলোই চাইতে হবে, না চাইলে আদালত কোনো ঘোষণাই দিবে না। ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করে দেখলাম যে কোনো সম্পত্তি, কোনো লিগ্যাল ক্যারেক্টার, এই বিষয়গুলোতে মামলা দায়ের করা যায়। যেমন আপনাকে যদি চাকরি থেকে অবৈধভাবে বরখাস্ত করে সরকারি চাকরি থেকে, আপনি
এই যে আপনার যে বরখাস্তের আদেশ, এই আদেশটি যে অবৈধ, এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। আবার আপনি অমুকের পুত্র, এই বিষয়টি আপনার ভাই বা অন্যরা অস্বীকার করছে, তখন আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। আবার আপনি কারো বিবাহিত স্বামী বা স্ত্রী, এটা কি করছে, অস্বীকার করছে কেউ, তখন আপনি ঘোষণা চাইতে পারবেন। আপনি কোনো একটা সম্পত্তির মালিক, সেই সম্পত্তির মালিকানা কেউ যদি অস্বীকার করে, তখন আপনি ঘোষণা চাইতে পারবেন যে আপনি অমুক সম্পত্তির মালিক। তবে আপনি যদি কারো কাছে টাকা পান, এই মর্মে যদি ঘোষণা চান যে আমি অমুক ব্যক্তির কাছে টাকা পাই, এই মর্মে ঘোষণা চাইলে আদালত কোনো ঘোষণা দিবে না। কেন দিবে না? কারণ আপনি অমুকের কাছে টাকা পান, এটা তো আপনার কোনো যথাযথ প্রতিকার না। আপনার প্রতিকার হচ্ছে তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা। তো 42 ধারার ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আপনার ফুলফিল করে আপনি এই মামলাটি দায়ের করতে পারবেন। এরপর আমরা আলোচনা করব 44 ধারা, যেখানে বলা আছে রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগের বিষয়ে বলা আছে যে রায়ের আগে বা রায়ের পরে কি করা যাবে, রিসিভার নিয়োগ করা যাবে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে। অর্থাৎ রিসিভার নিয়োগের বিষয়টা পুরোপুরি অনুসরণ করা হবে দেওয়ানি কার্যবিধি। তো আমরা আলোচনা করছি 44 ধারা পর্যন্ত। এরপর আমরা আলোচনা করব আমাদের সর্বশেষ যে টপিকস, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা 52 থেকে 57 পর্যন্ত। তার আগে আপনাদের জন্য আছে ছোট্ট একটা বিজ্ঞাপন। 5 সেপ্টেম্বর থেকে আমরা আপনাদের জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। সেই অনলাইন কোর্সে আপনারা যদি ভর্তি হন, তাহলে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন, অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। ক্লাসগুলো হবে হচ্ছে রাত 9টার সময়। আর আপনি যদি এই কোর্সে ভর্তি হন, তাহলে আপনি পাবেন আমাদের 2200 টাকা মূল্যের ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। অর্থাৎ আমাদের যে লেকচার শিট আছে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত, সেই লেকচার শিটগুলো পাশাপাশি আপনার 5000 প্রশ্ন সম্বলিত যে মডেল টেস্ট বই, সেই বইটিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আবার আপনারা যদি শুধু এই বইগুলো কালেক্ট করতে চান, অর্থাৎ মডেল টেস্ট বই এবং লেকচার শিট এটা নিতে চান, সেক্ষেত্রে আপনারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করে আপনারা শুধু মডেল টেস্ট এবং লেকচার শিটও সংগ্রহ করতে পারেন। ক্লাস শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। আর ক্লাসের নিয়ম বা ভর্তির নিয়ম সব যাবতীয় জানার জন্য ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা করছি সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেখান থেকে মাত্র 23টি ধারা আমরা আলোচনা করব। যে 23টি ধারা থেকে বিগত সালের এই যে 8টি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেই গুরুত্বপূর্ণ ধারাগুলো আজ আমরা আলোচনা করছি। অর্থাৎ আপনি যদি এই 23টি ধারা পড়েন, তাহলে বলা যায় যে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 90% প্রস্তুতি সম্পন্ন। 52 ধারাতে নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে যে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যাবে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, অর্থাৎ টেম্পোরারি ইনজাংশন আর পারপেচুয়াল ইনজাংশনের মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ বা নিরুদ্যমূলক প্রতিকার দেওয়া যাবে। আর 53 ধারায় বলছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা কি। অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে যে আদালত বিবেচনা করে আপনার নির্দিষ্ট সময়ের জন্য যে নিষেধাজ্ঞার আদেশ দেয়, সেটাকে বলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞা আপনার দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করা হবে দেওয়ানি কার্যবিধি। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় দেওয়ানি কার্যবিধির আদেশ 39 অনুসারে। এখানে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞায় বলা আছে যে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে থাকে। তবে স্থায়ী নিষেধাজ্ঞা এটা সুনির্দিষ্ট প্রতিকার, এই কারণে এটা আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 54 অনুসরণ করে দেওয়া হবে। এবং এটা আর্জির মাধ্যমে চাওয়া হয়, যে কারণে স্থায়ী নিষেধাজ্ঞা নিজেই একটা মামলা। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে আপনার একটা মামলা প্রথমে দায়ের হবে, সেই মামলার মধ্যে আপনি কি করতে পারবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। আর স্থায়ী নিষেধাজ্ঞা নিজেই একটা মামলা, অর্থাৎ এটা আর্জির মাধ্যমে আপনি দাবি করবেন। এবং 54 ধারাতে যে ক্ষেত্রগুলোর কথা বলা আছে, সেই ক্ষেত্রগুলোতে আপনি স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। এখন আমরা দেখব 54 ধারায় কি কি ক্ষেত্রের কথা বলা আছে। 12 ধারাতে আমরা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যে 4টি ক্ষেত্র পেয়েছিলাম, সেই 4টি ক্ষেত্রেও এখানে প্রযোজ্য। অর্থাৎ ট্রাস্টভুক্ত সম্পত্তির ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে। আবার যে সম্পত্তির যদি এরকম হয় স্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হয়, তাহলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির পরিমাণ নির্ধারণের কোনো মানদণ্ড নেই। অথবা স্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হলে যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা অর্থ দ্বারা পূরণ করা যাবে না। অথবা স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া না হলে যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা সেই অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যাবে না বা সেই ক্ষতিটা পাওয়া যাবে না। আর আরেকটা বলছে যে যে ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া না হলে মামলার জটিলতা বাড়বে, অর্থাৎ মামলার জটিলতা এড়ানোর জন্য, মামলার জট এড়ানোর জন্য, যে একই বিষয় নিয়ে যাতে একাধিক মামলা না হয়, এর জন্য কি করা যাবে, স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে। আর 55 ধারায় বলছে ম্যান্ডেটরি ইনজাংশন, যে বিষয়ে বলা আছে যে
আদালত এক্ষেত্রে দুই ধরনের আদেশ দিবে, একটা হচ্ছে একটা আদেশমূলক, একটা হচ্ছে নিষেধমূলক। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে আদালত কোনো একটা কাজ করা থেকে বিরত রাখবে এবং কোনো একটা কাজ করার জন্য আদেশ দিবে। তাহলে একাধারে কোনো একটা কাজ করতে বলবে, আবার করা থেকে বিরত থাকার আদেশ দিবে। কেমন? যেমন আপনার বাড়ির পাশে যদি কেউ অবৈধভাবে দেওয়াল তুলে, তখন আপনি কি করবেন? প্রথমত ওই দেওয়ালটি ভাঙার জন্য বলবেন, আর দ্বিতীয়ত ভবিষ্যতে যদি আর দেওয়াল না তুলে সেই আদেশ দিবেন। তো এটাই হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, যে আপনি যে দেওয়ালটি তুলেছেন সেটাকে ভাঙার আদেশ দিবে এবং ভবিষ্যতে আপনি দেওয়াল তুলতে পারবেন না, এই ধরনের কন্ডিশন দিয়ে দিবে। আর 56 ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, স্থায়ী হোক আর অস্থায়ী হোক, কোন ধরনের নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এখানে মোট 11টি ক্ষেত্র বলা আছে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র আপনাদের বলছি। আপনার অধস্তন আদালতের কাছে আপনি কোনো নিষেধাজ্ঞা চাইতে পারবেন না, যে ঊর্ধ্বতন কোনো আদালতের বা উচ্চতর আদালতের কোনো আপনার আদেশ বা কোনো রায় কোনো কিছু নিষেধ করার জন্য। অর্থাৎ আপনার অধস্তন আদালতের কাছে আপনি ঊর্ধ্বতন আদালতের কোনো কার্যক্রম বন্ধ রাখার জন্য কি চাইতে পারবেন না? নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। আবার ফৌজদারি মামলা স্থগিত রাখার জন্য আপনি কোনো নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। আবার যে বিষয়ে আপনার পার্সোনাল ইন্টারেস্ট নেই সেই বিষয়ে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন না। আবার সরকারের সার্বভৌম কোনো কাজে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিবে না। এরকম যে যদি দেখা যায় যে আইনে অন্য কোনো নিষেধাজ্ঞা ছাড়া অন্য কোনো পর্যাপ্ত প্রতিকার আছে, তখনও আদালত নিষেধাজ্ঞা দিবে না। এরকম মোট 11টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আর সর্বশেষ 57 ধারা, যেখানে বলা হয়েছে যে যদি কোনো একটা চুক্তিতে দুইটা দিক থাকে বা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, সেক্ষেত্রে কি হবে? চুক্তির হ্যাবোধক যে অংশ, অ্যাফার্মেটিভ অংশ, সেটা যদি এরকম হয় যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য, সেক্ষেত্রে একটা বিধান। আর যদি হয় যে সেটা কার্য সম্পাদন যোগ্য নয়, তাহলে আরেকটা বিধান। কিরকম বিধান আমরা উদাহরণের মাধ্যমে আগে পরিষ্কার করি। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যদি এরকম হয় যে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয়, তাহলে সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। অর্থাৎ হ্যাবোধক অংশ যদি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয়, তাহলে আপনি ওই চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে পারবেন না। কিন্তু যদি না বোধক অংশ যদি এরকম হয় যে সেখানে নেগেটিভ অংশ থাকে, তাহলে সেটার উপর আপনি ইনজাংশন চাইতে পারবেন। কিরকম? আপনি একজন ক্রিকেটার, আপনি কলকাতা নাইট রাইডার্সে চুক্তি করলেন যে আপনি 5 বছর ক্রিকেট খেলবেন ওই দলে, এবং এই 5 বছর আপনি অন্য কোনো দলে খেলবেন না। তাহলে এখানে চুক্তির দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আপনি খেলবেন, আর একটা হচ্ছে নেগেটিভ যে আপনি অন্য কোনো দলে খেলবেন না। এখন 5 বছর যদি আপনি খেলতে না চান, 2 বছর খেলার পর যদি আপনি সেখানে আর খেলতে না চান, আপনাকে তারা বাধ্য করতে পারবে না। কেন? কারণ এই চুক্তিটি আপনার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। কিন্তু এই যে আপনি যে চুক্তি করেছেন যে এই 5 বছর আপনি অন্য কোথাও খেলবেন না, সেখানে এখন কি দেওয়া যাবে? নিষেধাজ্ঞা দেওয়া যাবে। অর্থাৎ আপনি খেলবেন কি খেলবেন না, এটা আপনার ব্যক্তিগত যোগ্যতা, আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি খেলতেও পারেন নাও পারেন। কিন্তু আপনি যে শর্ত দিয়েছেন, আপনি যে চুক্তি করেছেন যে আপনি অন্য কোথাও খেলবেন না, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে না। এখানে 57 ধারা অনুযায়ী আপনার কি করা যাবে? আপনাকে অন্য জায়গায় খেলা থেকে বিরত রাখা যাবে নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে চুক্তির হ্যাবোধক এবং না বোধক অংশ থাকে, সেক্ষেত্রে হ্যাবোধক যদি কি হয়, সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য না হয়, তাহলে সেটা কার্য সম্পাদন করা যাবে না। তবে না বোধকের উপর কি দেওয়া যাবে? নিষেধাজ্ঞা দেওয়া যাবে। এই ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোচনা। মোট 23টি ধারা আমি আলোচনা করেছি। ইনশাল্লাহ এই 23টি ধারা থেকেই আপনারা বেশিরভাগ প্রশ্ন কমন পাবেন, কারণ এই 23টি ধারা থেকেই বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। অর্থাৎ 2012 থেকে 2025 সাল পর্যন্ত সবগুলো পরীক্ষাতেই প্রশ্ন এসেছে এই 23টি ধারা থেকে। আমি শেষ করব তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন। আমরা আপনাদের জন্য অনলাইন কোর্স চালু করেছি, যার ক্লাস শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। ক্লাসগুলো হবে হচ্ছে রাত 9টার সময় নির্দিষ্ট শিডিউল অনুসরণ করে। আর সবগুলো ক্লাসই জুম মিটিংয়ের মাধ্যমে হবে এবং সবগুলো ক্লাসই রেকর্ড থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন, তাহলে আপনি কি করতে পারবেন? পরবর্তীতে ক্লাসগুলো রেকর্ডিং শুনতে পারবেন। আর এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে মাত্র 5100 টাকা কোর্স ফি দিতে হবে। আর 5100 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত আমাদের 2200 টাকা মূল্যের ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট, পাশাপাশি 5000 প্রশ্ন সম্বলিত স্পেশাল একটা মডেল টেস্ট। এবং সেই মডেল টেস্ট বইতে আছে 20 সেট সাবজেক্ট টেস্ট আর 30 সেট মডেল টেস্ট। আপনি যদি আমাদের এই ক্লাসগুলো করেন, পাশাপাশি আমাদের লেকচার শিটগুলো অনুসরণ করেন এবং এই প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি আপনি যদি কী করেন যে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে সাবজেক্ট টেস্ট দেন এবং
সবগুলো সাবজেক্ট পড়া শেষ হওয়ার পর যদি আপনি 30 সেট মডেল টেস্ট পরীক্ষা দেন, ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন, কারণ তখন আপনার প্রস্তুতিটা যথাযথভাবেই সম্পন্ন হবে। আর আপনি যদি চান যে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো শুধু সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই নোটগুলো সংগ্রহ করতে পারবেন। নোটগুলো সংগ্রহ করতে চাইলে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটগুলো সংগ্রহ করে নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।